একটু ওভারঅল বলতে পারেন যে এই যে প্রিন্সিপাল এলিমেন্টস এর ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে? একটু দুই একজন যদি আপনাদের ফিডব্যাকটা জানান আর কি, তাহলে আমাকে মূল্যায়ন করতে সুবিধা হবে। স্যার অনেকদিন পরে একটু মাথা খাটাইলাম, এই যে অনেক কিছু জানতে পারলাম, একটু চিন্তা ভাবনা করলাম। আচ্ছা জি স্যার। প্লাস আর প্লাস অনেকগুলো সাবজেক্ট না মাথা কাটানো হয় না, ওই যা পড়া দেয় করে নেই, আঁকানো আঁকাই, কিন্তু একটু মাথা খাটায় একটু বিচার বিবেচনা করে আঁকা আঁকি করা হয়নি আমার তো লাস্ট অনেকদিন যাবত। আচ্ছা আচ্ছা, যাক আমি এই এই জিনিসটাই চেয়েছিলাম যে ধরেন আপনাদের মেমোরিটাকে ইউজ করার চেষ্টা করেছি। তো আই থিঙ্ক আমি সাকসেস, কারণ আমি কাজ দেখে বুঝতে পারছি যে আপনারা মাথা খাটাইছেন। ঠিক আছে, এটা বিশেষ করে এই রিফ্লেকশন গুলো বোঝা যায়। আপনাদের যে সাবমিশন গুলো, প্যাডলেটে যে কন্ট্রিবিউশন, এটাতে কিন্তু পুরোপুরি রিফ্লেক্টেড যে আপনারা সবাই আহ, মানে নিজের ব্রেইনটাকে ইউটিলাইজ করছেন। এটা একদম পুরোপুরি আমি বুঝতে পারছি। তো সেই জায়গা থেকে আমারও ভালো লাগছে যে আপনাদেরকে আহ, একটা বেটার সলিউশনের দিকে আমি নিতে পারছি। যে ধরেন এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন এই একটা ক্লাসে আমরা এখানে 25-30 জন সবসময় ক্লাসে আসি, কখনো কখনো এর চেয়ে বেশিও আসি। তো এই সবার মধ্যে দেখেন আমরা একজনকে নিয়ে ডিসকাস করি, সবাই শুনি, এবং একজনের ডিজাইন নিয়ে কথা বলি, অন্যরা শুনি। তো এই শোনার মধ্যে কিন্তু লার্নিং আছে এখানে। কেউ যদি এমন ভাবে চিন্তা করি যে আমারটা তো শো আপ করা শেষ, সো আমারটা ডিসকাশনও শেষ, তাহলে আমার মনে হয় আর মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু রং মেথড। এখানে ওভারঅল সবগুলো ডিজাইন নিয়ে সবার সামনে ডিসকাশনের মানে হচ্ছে আপনার মেমোরিটাকে করা, আপনার মনের দরজাটাকে খুলে দেয়া, এবং আপনি যে একটা ডিজাইন নিয়ে থিঙ্ক করছেন সেই থিঙ্কের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে সেটাও কিন্তু এই আলোচনা থেকে সংশোধন হয়ে যায়। এবং দেখা যায় মানে নিজের কোনো একটা টপিক নিয়ে যদি নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, সেটাও কিন্তু খুব সহজেই সলভ হয়ে যায়। যে অন্যের একটা ডিজাইন অ্যানালাইসিস নিয়ে আপনি নিজের সলভটা কিন্তু বের করে নিয়ে আসতে পারছেন। তো এটা একটা বিরাট অ্যাডভান্টেজ কিন্তু। হুম। এবং এটাকে কেউ নেগেটিভ ভাবে নিবেন না, কারণ হচ্ছে এটা আমি সবার লার্নিং এর জন্যই এই প্রসেসটা করছি। এবং আমি যখন ফিজিক্যাল ক্লাসে আমি যখন করতাম, তখনও কিন্তু এই সবার ডিজাইনগুলো নিয়ে আমি এভাবে অ্যানালাইসিস করতাম, ডিসকাশন করতাম, সবার সাথে শেয়ারিং করতাম, অনেক ক্ষেত্রে গ্রুপ ডিসকাশনও আমরা সেখানে করেছি। এর একমাত্র কারণ এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে নিজের মধ্যে যাতে ঢুকে যায়। ঠিক আছে। এবং আই থিঙ্ক আপনাদের যে রিফ্লেকশন আমি দেখতে পেয়েছি, আপনাদের যে প্যাডলেটে কন্ট্রিবিউশন গুলো বা বিএলসি তে আপনি যেগুলো আপলোড করেছেন, সবগুলো কাজই দুর্দান্ত হয়েছে, এবং সবার আহ, চিন্তা নিশ্চিত কাজ এটা দেখে ফিল হচ্ছে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে মনে হয় কিছু একটা শেখাতে পেরেছি আপনাদেরকে। তো যাই হোক, ইনশাল্লাহ এইটার রিফ্লেকশন আরো পাবেন সামনের দিকে, যখন আমরা একদম ফিজিক্যালি প্রজেক্ট গুলোতে ঢুকে যাব, তখন দেখবেন যে এই সেন্সটাই আপনাকে কিন্তু মানে আগায় নিয়ে যেতে হেল্প করছে, সামনের দিকে নিতে হেল্প করছে। এবং আপনি অনেক ডিজাইনের মানে ইনডেপথে ঢুকতে পারবেন, এবং আপনি অ্যানালাইসিস করতে পারবেন, একটা ডিজাইনকে বুঝতে শিখেছেন। তো এটাই আমার দরকার ছিল। আই থিঙ্ক আপনারা সেই জায়গাটায় চলে আসছেন, আমি আশাবাদী। এবং আরো ডিসকাশনের মাধ্যমে সামনের দিকে ইনডেপথ আরো কিছু ক্লাস আছে, সেগুলোর মাধ্যমে আপনারা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো আশা রাখছি। তো আজকে আমরা চলে যাই আমাদের যে সফটওয়্যারের ক্লাসের যে পার্টটুকু ছিল। আমরা কি বলতে পারি যে আমাদের লাস্ট ক্লাসে আমাদের কোন টুল পর্যন্ত আমরা এক্সারসাইজ করে দেখেছিলাম? কেউ একজন যদি বলেন।
পেন টুল। নো, পেন টুলের পরে আমরা মনে হয় আরেকটু গিয়েছিলাম। স্যার টেক্সট পর্যন্ত করানো হয়েছে স্যার, টাইপ টুল। টাইপ টুল পর্যন্ত, রাইট। তো আমরা যেহেতু যে সময়টা আছে এর মধ্যে চেষ্টা করব আজকে টুলগুলোকে যতদূর সম্ভব করতে। তারপরও যদি থেকে যায় সেটা নেক্সট ক্লাসে আমরা করব, কভার করব, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে একটু বুঝে যেতে হবে, যারা বিগিনার আছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট টুলগুলোকে চেনা। তো আমরা জাস্ট টাইপ টুলের পরের টুলটাতেই চলে যাই। আমাদের কাছে লাইন সেগমেন্ট টুল আছে, এটা তো আমরা মনে হয় দেখিয়েছিলাম। লাইন সেগমেন্টও ডান। রেক্টেঙ্গেল তো ডান, তাই না? রেক্টেঙ্গেল টুল দেখাইছেন লাস্ট। রেক্টেঙ্গেল ডান। আচ্ছা, আমরা চলে আসি পেইন্ট ব্রাশে। ঠিক আছে, এখানে পেইন্ট ব্রাশ এবং ব্লাড ব্রাশ দুইটা টুল আমরা দেখতে পাচ্ছি। একটুখানি ড্র্যাগ করলে আমরা দুইটা টুলই দেখতে পাবো, এবং এখানে দুইটা টুলের চরিত্র দুই রকম। পেইন্ট ব্রাশটা দেখেন, যদি আমরা কোনো কিছু করি, স্ট্রোক দিই, স্ট্রোকটা হতে থাকে। কিন্তু মজার ব্যাপার হলো এই স্ট্রোকটা একটা, আমরা যদি এটাকে আউটলাইন প্রিভিউতে দেখি, দেখেন একটা ভেক্টর হিসাবে, এটা সিঙ্গেল ভেক্টর হিসাবে আপনার কাছে আসছে। তার মানে এটা হচ্ছে আরে আউটলাইনটা কিভাবে নিয়ে আসতে হবে একটু বলেন, ভুলে গেছি। সরি, এই যে আউটলাইনটা দেখার একটা শর্টকাট কি বলছিলেন? শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল প্রেস করে ওয়াই প্রেস করলে আমরা এই আউটলাইন প্রিভিউটা দেখতে পাবো, এবং কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন প্রিভিউ দেখবো, আবার কন্ট্রোল ওয়াই দিলে সেই আমরা জিপিইউ প্রিভিউতে চলে যাব। ঠিক আছে? হ্যাঁ, তো এখানে দেখেন আমরা পাচ্ছি কি, এই যে পেইন্ট ব্রাশ দিয়ে যে স্ট্রোকটা দিচ্ছি সেটা আমার কাছে একটা স্ট্রোক হিসাবে আসছে। লাইক এটা কোনো ফিল কালার নেই, একটা স্ট্রোক আছে। সেই স্ট্রোকটা দেখেন, আমরা যদি স্ট্রোকের প্যারামিটার বাড়াই কমাই সেখানে কিন্তু ইফেক্ট। ঠিক আছে, একটা স্ট্রোক হিসাবে আমরা এটাকে পাই, এবং চেঞ্জ করলে স্ট্রোকে যে কোনো ধরনের চেঞ্জ আমরা আনতে পারি, এবং এখানে স্ট্রোকের যে ইগুলো আছে সেগুলো এখানে ইফেক্টিভ। ওকে, আর এখন তাহলে পার্থক্যটা আমার পরের ব্রাশটার সাথে কি? লাইক ব্লাড ব্রাশ টুলটা দেখেন সেম কাজটাই করতেছে, তাহলে পার্থক্যটা কোথায়? ভিজুয়ালি আমি তো সেম জিনিসটাই পাচ্ছি। এখন আমরা যদি প্রিভিউতে যাই দেখতে পাবো, দেখেন এটাতে আমরা পেলাম কি, একটা সিঙ্গেল স্ট্রোক, এটার কোনো ফিল কালার নেই। বাট এখানে কিন্তু কোনো স্ট্রোক নেই, এটা আসছে একটা ফিল কালার হিসাবে, এবং একটা আউটলাইন ভেক্টর হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই দুইটা ব্রাশের পার্থক্যটা কিন্তু এখানে। কিন্তু আপনি ভিজুয়ালি এটা হয়তো দেখতে পাবেন না, বাট ডিফারেন্সটা কিন্তু এই জায়গায়। আপনি এখানে ব্লাড ব্রাশ দিয়ে ফুল ফিল একটা আউটলাইন করা একটা ড্রয়িং পাবেন। এটাকে যদি আমরা ধরেন ব্রাশটা একটু বড় করে নিই, তখন যে এরকম দেখতে পাচ্ছেন। আবার যখন পেইন্ট ব্রাশে গেলাম, সেখানে যদি আমরা নিই, দেখেন একটা সিঙ্গেল স্ট্রোক পাচ্ছি, এবং আমরা যদি দেখি যে দেখেন সেটা স্ট্রোকের প্যারামিটার যদি আমরা কমাই তাহলে কমে যাবে, বাট এটাকে কিন্তু আমরা আর চাইলে কমাতে পারবো না। হ্যাঁ, ব্লাড ব্রাশকে আমরা চাইলে এই স্ট্রোকের পয়েন্ট দিয়ে কমাতে পারবো না। এই জায়গাটা ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, এবার আমরা চলে আসি শেপার টুলটা। এখানে মেশিন লার্নিং একটা শব্দের সাথে আমরা পরিচিত, নিশ্চয়ই সবাই শুনেছি, তাই না? মেশিন লার্নিং
এখানে সেই জিনিসটাই কিন্তু এই সফটওয়্যারের মধ্যে করা হয়েছে। যে ধরেন শেপার টুল দিয়ে আমরা কি করতে পারি, লাইক আমি একটা সার্কেল ড্রয়িং করব, এই যে ম্যানুয়ালি আমি একটু করে দিলাম, বাট সে আমাকে একটা সার্কেল করে দিল। দেখেন একটু অ্যাব্রো থ্যাব্রো, বাট একটা পিওর সার্কেল আমি পেয়ে গেলাম। ঠিক আছে, জাস্ট আমি রাফলি ড্রয়িং করলাম, সে আমাকে পারফেক্ট ড্রয়িং দিবে। তো এখানে সেই মেশিন লার্নিং এর অ্যাপ্রোচেই কিন্তু জিনিসটা হয়ে গেল। জাস্ট কাছাকাছি অ্যাপ্রোচে যদি আপনি কোনো একটা শেপ ড্রয়িং করেন, দেখেন এটা করে দিবে সেটা ইলিপস, তার মানে সেই জিনিসগুলোকে স্মুথ করে একটা পারফেক্ট শেপে আপনাকে কনভার্ট করে দিবে। ঠিক আছে, এই যে দেখেন। তারপর যদি আমরা স্যার একটু শুধু শেপগুলো ছাড়া অন্যটা করা যাবে না, তাই তো? মানে শুধু শেপগুলোই করা যাবে, অন্য কোনো কিছু করা যাবে না এই টুলটা হ্যাঁ, দিয়ে? অন্য কিছু ধরেন এই যে এই জাতীয় শেপ হবে আর কি। ঠিক আছে, এখন এই যে দেখেন, জি স্যার। হ্যাঁ, কারণ এখানে মেশিন লার্নিং বলছি এই জন্য যে এর মধ্যে যে শেপগুলো তাকে লার্ন করানো হয়েছে, আপনাকে সেই শেপের বাইরে হয়তো কিছু দিতে পারবে না। ঠিক আছে, আমি সে ধরেন একটা অর্গানিক শেপ করলাম, সে কিন্তু পারেনি। জি স্যার। পারলো, আমি অর্গানিক শেপ চাইলাম, সে কিন্তু দিতে পারে। সো সে যখন ম্যাচ করতে পারবে যে আপনি একটা সার্কেল চাচ্ছেন, তখন সে এটাকে আপনাকে বানিয়ে দিবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এবার পেন্সিল টুলটা তাহলে স্যার, কাজ কি? বলেন। শেপার টুলে ফিল আসতেছে? হ্যাঁ, শেপার টুলে ফিল আসতেছে। শেপার টুল তো একটা কমপ্লিট শেপ তৈরি করছে। এখন এটাকে আপনি ফিল করতে পারবেন চাইলে। শেপার টুলে ফিলটাই আসছে, ফিলটা যদি অন থাকে ফিল আসবে। জি স্যার। এই যে ও ফিল একটা কালার দিচ্ছে, এবং সিলেকশন করলে আপনি একটা ফিল কালার পাচ্ছেন। এই যে ওকে, তার মানে এখন আর পেন্সিল কম্পাস এগুলোর প্রয়োজন নাই, শুধু শেপার টুল দিয়ে কাছাকাছি কিছু একটা আঁকলেই হয়ে যাবে। তারপর পেন্সিল টুলের তাহলে কাজটা কি? এটাও কিন্তু জাস্ট আপনাকে একটা স্ট্রোক লাইন হিসাবেই কিন্তু দিবে, জাস্ট একটা ভেক্টর হিসাবে। আমরা যেটা পেইন্ট ব্রাশ দিয়ে পেয়েছি সেরকম দেখেন, জাস্ট একটা ভেক্টর আউটলাইন আপনি দেখতে পাবেন, এবং এটাকে আপনি স্ট্রোক দিয়ে কমানো বাড়ানোর সুযোগটা পাবেন। দেন আসি স্মুথ। স্মুথটার কাজ হচ্ছে লাইক আমরা যদি একটুখানি ধরেন এই একটা শেপ আমরা ড্রয়িং করলাম, ড্রয়িং করার পর স্মুথ টুলটা দিয়ে আমরা চাইছি যে ধরেন যদি ধরেন কোনো একটা জায়গায় যদি আমাদের ইনফরমালি একটু থাকে, আঁকা বাঁকা থাকে, ধরেন এই জায়গাটাকে আমি একটু স্মুথ করতে চাই, সিলেক্ট করে নেবেন, নিয়ে স্মুথ টুল। তো এটা খুব কম কাজে লাগে, যদিও খুব ইনডেপথে যদি কোনো কাজ করতে হয়। ঠিক আছে, এই জায়গাগুলো খুব টিউন কিছু ওয়ার্ক থাকে না অনেক সময়, ক্যারেক্টার ড্রয়িং টয়িং এগুলোর ক্ষেত্রে ওই ফ্যাক্টরগুলোতে মানে জাস্ট অল্প অল্প টাচ করে, এটা অনেকটা ফটোশপ স্টাইলে কোনো কিছুকে এডিট করার মতো আর কি, খুব একটা কাজে লাগে না। যেহেতু আমরা ভেক্টর হ্যান্ডেল করতে পারি, সো এটা এই ক্ষেত্রে এটাকে আর আমাদের খুব একটা প্রয়োজন হবে না। যদি কেউ ভেক্টর হ্যান্ডেল করতে না পারে, তার ক্ষেত্রে ধরেন এই টুলটা হয়তো অল্টারনেট হিসেবে তাকে একটু সলিউশন দিতে পারে।
তারপর হচ্ছে পাত ইরেজার, দেখেন সে পাতটাকে ইরেজ করে, কেটে ফেলে। এই যে, আচ্ছা আমি কি আউটলাইন প্রিভিউ দিলে আপনারা দেখতে পান? জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, দেন আসি হলো জয়েন্ট। ঠিক আছে, জয়েন্টের কাজ কি? ধরেন এই দুইটা পয়েন্ট আমরা যদি পয়েন্ট টু পয়েন্ট জাস্ট একটু ড্র্যাগ করে টেনে দিই, এই দুইটাকে সে জয়েন করে। ঠিক আছে, লাইক এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ধরেন দুইটা পয়েন্ট আছে, আমরা জয়েন টুলটা নিয়ে এই পার্টটাকে জয়েন করলাম। যেটা পাত ইরেজার ধ্বংস করলো এটাকে আমরা আবার একটু রিবিল্ড করলাম, কি দিয়ে? জয়েন টুলটা দিয়ে। দেখেন আমরা আবার একটু রিবিল্ড করে ফেললাম, এই যে এটা কমপ্লিট ওয়ার্ক। ওকে, তাহলে আমরা এখানে সবগুলো আমাদের বোঝা হয়ে গেল। দেন চলে আসি ইরেজার, এটা ডিস্ট্রাকটিভ টুল। দেখেন সবকিছু মুছে ফেলে। ঠিক আছে, এই যে ডিভাইডেশন করে ফেলছে, খুব পাওয়ারফুল। এটা দিয়ে একদম ভেক্টর সব পার্ট পার্ট করে ফেলে ইনস্ট্যান্ট। এবং মজার ব্যাপার হচ্ছে ইরেজার টুল দিয়ে আপনি ডিভাইড করলে পরে আপনার এডিশনাল এই ভেক্টরটা কিন্তু সে তৈরি করে নিচ্ছে ইনস্ট্যান্ট। আপনি যে জায়গাটা মুছে নিচ্ছেন এবং সেই জায়গাটা ছাড়া বাকি জায়গাটুকুকে সে কানেক্ট করে নিচ্ছে। ঠিক আছে, তারপর সিজার টুলটা লাইক ধরেন এই যে পাত কাটাকাটি, এখানে মানে জয়েন্ট, যেমন এই যে এইটুক পাত আমি কেটে ফেললাম এবং এই শেপটা থেকে এইটুক জায়গা একটু আলাদা হয়ে গেল। লাইক ধরেন আমি এখন এইটুক আলাদা করেই সিলেকশন করতে পারছি। দেখুন এটাকে যদি আমি এইভাবে সিলেক্ট করে সরাই ফেলি, সরে যায়। সিজার টুল দিয়ে জাস্ট কাটা, পাতটাকে একটা ক্লিকে আপনি ধরেন এখানে একটা পয়েন্টে কাটলেন, এখানে একটা পয়েন্টে কাটলেন, এইটুক জায়গায় কেটে ফেললেন। অনেক সময় এরকম প্রয়োজন হবে যে আপনি কোনো একটা পাতকে কাটতে চান, তখন এভাবে কেটে ফেলবেন। ওকে, আবার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা তো ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ওইটুক জায়গা ডিলিটও করতে পারি। সেটা যেমন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এই কাজটা করতে পারি। ধরেন আমি এখন এখানে এই পার্টটুকু ফেলে দিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু আমরা করতে পারছি। এবং আরো স্পেসিফিক প্রয়োজন হলে তখন এই সিজার টুল দিয়ে ধরেন এখানে একটু কেটে দিলে সে যে কাজটা করে, সেও একটা পয়েন্ট ক্রিয়েট করে এবং এই পার্টটাকে আলাদা করে ফেলে। তখন আর সিলেকশনে খুব একটা প্রবলেম হয় না, জাস্ট একটা ক্লিকে সিলেকশন করে আপনি ডিলেটে চলে যেতে পারেন। ওকে, নাইফ টুল, ঠিক আছে, এটাও কাটাকাটির কাজ। দেখেন কাটলাম, দুইটা পার্ট হয়ে গেল, ভেক্টরের উপর দিয়ে ছুরি চালায় দিলাম, দুইটা পার্ট হয়ে গেল। দেন আমরা চলে আসছি রোটেট টুল। রোটেট টুলে কি কাজটা করব? সে কোনো একটাকে যদি আমরা একটা রেক্টেঙ্গেল নিই, ধরেন একটা রেক্টেঙ্গেল আমরা নিলাম, স্ট্রোকটাকে একটু কমায় রাখি। আচ্ছা, এই রেক্টেঙ্গেলটাকে ধরেন আমি একটু রোটেট করতে চাই। রোটেট করতে চাই, লাইক রোটেট টুলটা নিলাম, এখানে একটা এডিশনাল পয়েন্ট সে যোগ করছে। আপনি কি দেখতে পাচ্ছেন সেন্টারে একটা পয়েন্ট আছে এডিশনাল? হ্যাঁ, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টটাকে কেন্দ্র করে আপনি যদি এখন ধরেন এই শেপটাকে এভাবে ঘুরান,
সে কিন্তু ঘুরবে, এই এই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। হ্যাঁ, তো এটা আপনি যে কোনো ওয়েতে কিন্তু এটাকে ঘুরিয়ে ফেলতে পারছেন রোটেট টুলটা দিয়ে। হুম, আমি কি বোঝাতে পেরেছি? তো এই ক্ষেত্রে যেমন ধরেন যদি আমি পয়েন্টটাকে একটু চেঞ্জ করে নিই, এই পয়েন্টটা এখন এখানে আছে সেন্টার। আমি একটা ফোন ধরি একটু প্লিজ। হ্যালো, সরি। আচ্ছা, তাহলে রোটেট টুলটা এখানে যে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে, আমরা যদি এখন রোটেট টুলটা সিলেক্ট করে দেন আমরা যদি এই পয়েন্টটাকে চেঞ্জ করে দিই, এই কর্নারটাকে ক্লিক করলেই এর পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি এটাকে মুভ করি, দেখেন এই পয়েন্ট থেকে ঘুরছে, ঠিক আছে। সো খুব ইজিলি আপনি যে কোনো ইচ্ছা মতো পয়েন্ট ক্রিয়েট করে এটাকে রোটেট করাতে পারেন, ঠিক আছে। এবং এটা দিয়ে খুব মজার মজার কাজও করা যায়। আমি যদি একটুখানি দেখি, ধরেন এটা ধরেন একটা রেক্টেঙ্গেল দিয়ে হয়ে গেল। এবার যদি আমরা একটা সার্কেল দিয়ে রোটেট অপশনটা ইউজ করি, স্যার রিপিটেশনটা করলেন কিভাবে? রিপিটেশনটা হ্যাঁ বলছি একটু। এই যে দেখেন, তো রোটেট দিয়ে এরকম আপনারা এরকম একটা টুলস দিয়ে কখনো এই ডিজাইন করেছিলেন, মনে আছে আপনাদের? পেন দিয়ে। জি স্যার, এক ধরনের প্লাস্টিকের পাওয়া যায় যে রাউন্ডের হ্যাঁ, মধ্যে একটা একটা সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, ওখানে এক একটা ছিদ্রের মধ্যে দিয়ে করলে এক এক রকম ডিজাইন তৈরি হয়। আমরা ছোটবেলায় করেছিলাম, মনে আছে আমার। তো ওই জিনিসটা এখানেও করা যায় আর কি, চাইলে আপনি করতে পারেন। তো এখানে রোটেটের পাশাপাশি যেই ইটা করা হয়েছে, জাস্ট আমি অল্ট প্রেস করে যেমন ধরেন আমি একটা সার্কেল নিলাম, এই সার্কেলটার এখন রোটেট টুলটা সিলেকশন করলাম, দেন এটার যে সেন্টার পয়েন্টটা, এই সেন্টার পয়েন্টটাকে আমি যদি এইটার হয়তো সাইডে অথবা যদি আমি বাইরেও সেট করি, ধরেন এখানে বাইরে সেট করলাম, হ্যাঁ, দেন অল প্রেস করে একবার আমি কপি করে দিলাম। তো অল প্রেস করে জাস্ট একটু ড্র্যাগ করে একটা কপি করলাম। তারপর যে কাজটা হচ্ছে যে আমি জাস্ট কন্ট্রোল ডি চাপলে যেটা হয়, আপনার প্রিভিয়াস কমান্ডটা সে বারবার নিতে থাকে, ঠিক আছে। এই যে আমি কিবোর্ডে কন্ট্রোল ডি চাপছি আর একটা করে এই যে হতে থাকছে, ঠিক আছে।
স্যার আরেকবার, আমার তো হলো না। আপনার হয়নি? না। আচ্ছা, পিসিতে আছেন আপনি এখন? জি স্যার। আচ্ছা, আবার বলছি, দেখেন আমরা একটা এবার অন্য শেপ নিই, স্টার নিয়ে নিতে পারি। ধরেন একটা স্টার দিয়ে করবো, এবার একটু ছোট রাখি। এখন এটাকে আমরা রোটেট টুলটা নেয়ার পরে এখানে যে সেন্টার পয়েন্টটা আছে সেই সেন্টার পয়েন্টটাকে আমরা একটু নিজের মতো যে কোনো একটা জায়গায় নিয়ে গেলাম, সাইডে নিয়ে গেলাম। তো এখন এই সেন্টার পয়েন্টটার মিনিং তো বুঝতে পেরেছেন আপনারা, যে যখন রোটেট হয় তখন সে ওই পয়েন্টটাকে সেন্ট্রাল পয়েন্ট হিসেবে সে রোটেট হয়, পয়েন্ট হিসেবে ধরে নেয়। তো এই পয়েন্টটাকে যখন আমি চেঞ্জ করে দিই তখন তার রোটেশন হয় এই পয়েন্টটাকে কেন্দ্র করে। তো এটা যখন আমি চেঞ্জ করলাম, দেন অন্য আর কিছুই কিন্তু আমি প্রেস করি নেই এই অবস্থায়, জাস্ট অল প্রেস করলাম। অল প্রেস করলে দেখেন আমাদের কার্সরটা কিন্তু ডাবল হয়ে গেছে। তখন আপনি বুঝতে পারছেন যে আমার পাথটা কপি হচ্ছে। দেন একটুখানি ড্র্যাগ করে একবার আপনি কপিটা করে দিবেন, জাস্ট ড্র্যাগ করে যে একবার কপি হলো ছেড়ে দিলেন, তারপর শুধু কন্ট্রোল ডি। ক্লিয়ার সবাই? জি স্যার। শুধু কন্ট্রোল ডি ক্লিক করলেই হয়ে যাবে, তাছাড়া কোনো কিছু চেঞ্জ করা লাগবে না? না না, কন্ট্রোল ডি চেপে ধরে রাখলে হতেই থাকবে, আর কিছু না। ও, জি স্যার। তারপর রিফ্লেক্ট টুল, এটা ধরেন কোনো একটা ডিজাইনকে যদি আপনি পুরোপুরি রিফ্লেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। লাইক ধরেন এটাকে আমরা একটু রিফ্লেক্ট করতে চাই, এটাকে একটু বোঝার স্বার্থে একটুখানি চেঞ্জ করে দিলাম, জাস্ট বোঝার স্বার্থে। এখন রিফ্লেক্ট কি করে, এটা কিন্তু রোটেটের মতো, জাস্ট আপনাকে রিফ্লেক্ট করে দিবে। এখন এই টুলটার উপর যদি আমি একটু ডাবল ক্লিক করি, এই আর্টবোর্ডে এসে টুলটা সিলেকশন করে যদি একটা এভাবে আমি যদি ক্লিক করি, তখন কি হবে, এই যে টুলটার উপর ডাবল ক্লিক করলাম, আমার আর্টবোর্ডে একটা নতুন অপশন আমার কাছে আসলো। এখন এটা থেকে আমি চাইলে একেবারে অ্যাঙ্গেল ওয়াইজ আমি এটাকে রিফ্লেক্ট করতে পারি। লাইক এটাকে যদি আমি 90 ডিগ্রি করি, ধরেন এই যে দেখেন 90 ডিগ্রি হয়ে গেল। ওকে, এটাকে যদি আমি 180 ডিগ্রি, এই যে দেখেন পুরোপুরি ভার্টিক্যালি সে রিফ্লেক্ট হয়ে গেল। তো এরকম ভাবে যে কোনো ডিজাইন আপনি যদি ফুললি রিফ্লেক্টেড করতে চান তখন এই টুলটাকে ইউটিলাইজ করতে পারবেন। এরপর স্কেল টুল। স্কেল টুলটা কখন কাজে লাগে আমাদের, লাইক আপনি যখন একটা ডিজাইন করছেন, সেই ডিজাইনটা করার সময় আপনি হয়তো ডিফাইন করতে পারেননি যে এটার সাইজটা কত বড় হবে। অনেক সময় আমরা যে কাজটা করি রেশিওতে একটা ডিজাইন করে থাকি, লাইক একটা বিলবোর্ড ডিজাইন, যে ধরেন বিলবোর্ডের ডিজাইনটা যখন করি বিলবোর্ডের সাইজটা কিন্তু অনেক বড় থাকে, ধরেন 30 ফিট, 60 ফিট, 20 ফিট, 40 ফিট এরকম সাইজ।
তো সেই সাইজটা কিন্তু আমি এখানে চাইলে কম্পিউটারে দিতে পারছি না, কারণ আমার এই ইলাস্ট্রেটরের আর্টবোর্ডের সর্বোচ্চ সাইজ হচ্ছে 227, মানে 227 ইঞ্চি পর্যন্ত আমরা নিতে পারি, এর চেয়ে বড় কিন্তু আমরা নিতে পারছি না। তো সো এইসব ক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা স্কেল টুল দিয়ে আমরা এটাকে এনলার্জ করতে পারি খুব সহজেই। লাইক, আচ্ছা বিলবোর্ডের কথা বাদই দিলাম, যদি এমনটাও হয় যে আপনি 10 ফিট বাই 3 ফিট একটা ডিজাইন করতে চান, যেটার উইথ থাকবে 10 ফিট, হাইট থাকবে 3 ফিট, তো এটাকে আপনি যদি 3 ইঞ্চি আর 10 ইঞ্চিতে একটা ডিজাইন আপনি তৈরি করে থাকেন, লাইক আমরা যদি এখানে একটা সাইজ নেই, যে ধরেন 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি, ধরেন এরকম একটা সাইজ। তো এটাকে এই 10 ইঞ্চি 3 ইঞ্চি ডিজাইনটা আপনি কমপ্লিট করার পরে আপনার এখন এটা প্রয়োজন 10 ফিট 3 ফিট। একদম আপনি অনায়াসে স্কেল টুল দিয়ে আপনি 1200% করে দিবেন, এটা অটোমেটিক্যালি সেই সাইজে চলে আসবে। লাইক আমি যদি এখন এই যে এইটার ইটা যদি আপনারা দেখেন একটু, আমি এটা ইউনিটটা ইঞ্চিতে করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের ট্রান্সফর্মে প্রপার্টিজে যদি ট্রান্সফর্মে একটু দেখেন, এই বক্সটার এখন সাইজ আছে আমার কাছে 10 ইঞ্চি 3 ইঞ্চি। 10 ইঞ্চি 3 ইঞ্চি সাইজটা ইনস্ট্যান্ট আমি কিন্তু স্কেল টুল দিয়ে এটাকে বিগার করে ফেলতে পারবো একদম অনায়াসে। আমি যদি এটি ফিটে কনভার্ট করে আমি এটাকে 10 ফিট বা 3 ফিট করতে চাই, সেই ক্ষেত্রে আমি জাস্ট একটু 12 ইঞ্চিতে 1 ফিট, সো আমি এখানে 1200% করে দিলাম। দেখেন এইটা এখন যদি আমরা এটা ট্রান্সফর্ম চেক করি, দেখেন 120 ইঞ্চি বাই 36 ইঞ্চি, 36 মানে হচ্ছে 3 ফিট আর 120 মানে হচ্ছে 10 ফিট, ঠিক আছে? তো এরকমটা আপনি করতে পারবেন খুব অনায়াসে, যে কোনো ডিজাইনকে ছোট আকারে করে একদম ইনস্ট্যান্ট এনলার্জ করে ফেলতে পারবেন, কোনো ধরনের ঝামেলা হবে না। এই ক্ষেত্রে এনলার্জ যখন করবেন স্কেল টুলে, এখানে একটা জিনিসই মাথা রাখার বিষয় থাকে, লাইক স্ট্রোকের যে প্যারামিটারটা, ঠিক আছে? স্ট্রোকটা অনেক সময় আপনার ভার্সনের কারণে অনেক সময় এনলার্জ নাও হতে পারে, সেই ক্ষেত্রে একটু চেক দেওয়ার বিষয় থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা এভাবে আপনি এনলার্জ করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা হবে না স্কেল। দেন আমরা আসি আমরা একটু শেয়ার টুল। তো শেয়ার টুলে স্যার সরি একটু আবার বলেন প্লিজ। স্যার ট্রান্সফর্ম প্রপার্টিস আছে না, ওখানে স্যার মানে ঠিক যেটা দাও এটা ইনসিটি গুণ করব। সরি কথা বোঝা যাচ্ছে না একটু। স্যার আমি কমেন্ট হ্যাঁ অলিক বলেন। চ্যাট বক্সে দিচ্ছে সম্ভবত। আচ্ছা, ওর মাইক্রোফোনের প্রবলেম কোনো? ট্রান্সফর্মের বিষয়টা আরেকবার একটু রিপিট করুন। ট্রান্সফর্মের বিষয়টা, জি স্যার। ট্রান্সফর্মটা হচ্ছে আমরা যখন যে কাজটা করে থাকি, লাইক এখানে যদি এই বক্সটা না নিয়ে যে কোনো একটা এলিমেন্ট আমরা নেই, ধরেন এটা একটা স্টার নিলাম, স্টারের যে একটা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন, যখন সিলেকশন করলাম সিলেকশনের একটা এরিয়া আপনি দেখতে পাচ্ছেন না, সেই এরিয়াটা, সিলেকশনের যে এরিয়াটা, সেই এরিয়াটা আপনাকে ট্রান্সফর্মে শো করবে, বুঝতে পারছেন?
স্যার বিলবোর্ডের ক্ষেত্রে ট্রান্সফর্মের সাইজটা স্যার কত স্যার নিয়েছিলেন সেটা বুঝিনি। বিলবোর্ডের এক্সাম্পলটা দিয়েছি আমরা মূলত যে কারণে যে একটা ছোট ডিজাইন করে কিভাবে আমরা একদম বিগার করতে পারি এবং এনলার্জ করে ফেলতে পারি সেই জিনিসটাকে আপনাদের সামনে বোঝানোর জন্য মূলত এটা বলা। তো বিলবোর্ডের ক্ষেত্রে বিলবোর্ডের যে সাইজটা, যে ধরেন আমি একটা ব্যানার দিয়ে আমি বুঝালাম যে ধরেন 10 ফিট বাই 3 ফিট আপনি করে ফেললেন, জাস্ট 1200% দিয়ে আপনি করে ফেলছেন, তাই না? এখন যদি এটা আরো ছোট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এনলার্জ করতে পারবেন। হ্যাঁ, এখন ট্রান্সফর্ম যে জিনিসটা আমাকে দেয় সেটা হচ্ছে ট্রান্সফর্মে আমি এই সাইজটাকে দেখতে পাই। আমি একটা জিনিস সিলেকশন করলাম, ট্রান্সফর্মে আমি দেখতে পাচ্ছি এটার সাইজটা কত আছে, ঠিক আছে? এখানে এইটার সাথে বিলবোর্ডের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, বিলবোর্ডের এক্সাম্পলটা দেয়া মূলত একটা বিগার ফিলটা বোঝানোর জন্য, যে একটা ছোট ডিজাইন করে আপনি এটাকে বিলবোর্ডে কনভার্ট করতে পারবেন স্কেল টুল দিয়ে। আর স্কেল টুল ছাড়াও যদি আমরা পুরো ডিজাইনটাকে গ্রুপ করে এটাকে যদি এখানে ট্রান্সফর্মে গিয়েও যদি আমি সাইজটা দিয়ে দিই তাহলেও কিন্তু হয়ে যাবে। বিকল্প অনেকগুলো ওয়ে আছে, বাট স্কেল টুলটা বোঝানোর স্বার্থে আমি এই কথাটা বলেছি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আর অলিকের কোশ্চেনটা চ্যাট বক্সে দিয়েছে যে পিক্সেলকে ইঞ্চ করবে কিভাবে? ও আচ্ছা, এটা আমরা তো যখন আমরা তখন একটা ফাইল নেই, ওই ফাইলটা নেয়ার সময় কিন্তু আমাদের কাছে এই একটা অপশন আসে যে আমরা যদি প্রিন্টের জন্য করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই প্যারামিটারগুলো দেখায় সেগুলো ইঞ্চি বা পিকা এরকম আমাদেরকে দেখায়। আর যখন ওয়েবের জন্য করি তখন আমাদেরকে করে মানে এই পিক্সেল মোডে ইগুলো দেখায়। তো এক্ষেত্রে ইনস্ট্যান্ট ধরেন আমি যেভাবে এখন চেঞ্জ করেছি সেটাই আপনাদেরকে বলি, যে আপনার যে কোনো অবস্থায় যদি এরকম হয় যে আমি ইঞ্চিতে দেখতে চাই, আমি মিলিমিটারে দেখতে চাই, সেন্টিমিটারে দেখতে চাই, অথবা পিক্সেলে দেখতে চাই, তো সেই জিনিসটা যেটা করবেন কন্ট্রোল আর প্রেস করবেন। আপনারা কন্ট্রোল আর প্রেস করলে উপরে দেখেন একটা স্কেল শো হচ্ছে। হ্যাঁ, এই স্কেলটা মূলত কি হচ্ছে, স্কেলের উপর যখন আপনি রাইট বাটনটা ক্লিক করছেন আপনার এখানে এই প্যারামিটারগুলো দেখাচ্ছে যে আপনি এখন এই ট্রান্সফর্মটাকে আপনি কোন মোডে দেখতে চান। যদি পয়েন্টে দেখতে চান, পয়েন্ট, পিকা, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, ঠিক আছে? তা আমি যদি এখন এটাকে পয়েন্টে কনভার্ট করে দিই, দেখেন আমার ট্রান্সফর্মেও কিন্তু শো হবে পয়েন্ট হিসাবে, ঠিক আছে? এখন পয়েন্টের ইউনিটটা কত এটা আপনাদের একটু বোঝা লাগবে। জাস্ট 1 ইঞ্চিতে হচ্ছে 72 পয়েন্টস, ঠিক আছে? আপনারা এই ইউনিটটা মাথায় রাখবেন, তাহলে পয়েন্টসের এটা বুঝবেন আর কি, ঠিক আছে? 1 ইঞ্চিতে 72 পয়েন্টস মানে 72 পয়েন্টে 1 ইঞ্চি হয়। আর 6 পিকাতে 1 ইঞ্চি। যেহেতু ইঞ্চির সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার, ইঞ্চির সাথে আমরা যদি কনভার্সন করি তাহলে তো খুব ইজিলি বুঝতে পারি, যার কারণে এইভাবে বললাম। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা, জি স্যার। ওকে। স্যার পয়েন্টটা কি স্কোয়ার আকারে থাকবে নাকি প্যারালালি থাকবে স্যার যদি ইঞ্চিতে করা হয়? কারণ 72 তো স্যার, এটা কি বর্গক্ষেত্রের মধ্যে 72টা পয়েন্ট থাকবে নাকি অন্য কোনো ভাবে? হ্যাঁ, 72 সব দিকেই 72। আমি যদি 1 ইঞ্চি একটা বক্স নেই, লাইক এখানে আমি ধরেন এই 72, এখন যেহেতু পয়েন্টে আছে 72, ঠিক আছে? তো এই 72 কে আপনি এভাবে যদি হরাইজন্টালি কাউন্ট করতে থাকেন এখানে 72টা পয়েন্ট পাবেন, ঠিক আছে? আবার ভার্টিক্যালি করলে 72 পয়েন্ট, যেভাবেই করেন। মানে 1 ইঞ্চিতে পয়েন্টের পরিমাণটা হচ্ছে 72টা পয়েন্টে 1 ইঞ্চি হয়। এটা হচ্ছে মূল আর্জাটা হচ্ছে এখানে। আমরা পয়েন্টের হিসাবটা অনেকেই জানি না, যার কারণে একটু বুঝতে পারি না আর কি। তো মানে পয়েন্টের ইউনিটটা এতটাই ছোট আর কি। মানে 1 ইঞ্চিকে যদি আমরা 72 ডিভাইড করি সেখানে যেই এক পার্টে যেই পার্টটা আসবে সেটাই হচ্ছে 1 পয়েন্ট। লাইক
ধরেন এখানে এই এই শেপটাকে আমরা যদি 1 পয়েন্টে কনভার্ট করি, দেখেন হ্যাঁ এখানে অলরেডি দেখাই যাচ্ছে না এমন অবস্থা। এই যে এটা হচ্ছে 1 পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট। এখানে আপনি 600% জুম করে দেখতে পাচ্ছেন 1 পয়েন্ট। এরকম এরকম যদি আমরা প্যারালালি 72টা পার্ট এখানে যুক্ত করি, দেন এখানে 1 ইঞ্চি হবে। ঠিক আছে, আমরা যদি এটাকে 100% ভিউতে দেখি, দেখেন 1 পয়েন্টের পরিমাণটা কত। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা তারপরে আমরা চলে যাই শেয়ার টুলটাতে। লাইক ধরেন আমাদের এখানে যে শেপ আছে, এই শেপটাকে আমরা দেখেন শেয়ার টুল দিয়ে কিছুটা ডিস্ট্রয় করতে পারছি অনায়াসে। এখানেও একটা সেন্টার পয়েন্ট সে ক্রিয়েট করে, সে পয়েন্টটাকে মাথায় নিয়েই ডিস্ট্রয়টা করে। এই ডিস্ট্রয়টা করার সময় যদি আমরা পয়েন্টটাকে চেঞ্জ করি, তখন কিন্তু মানে ডিস্ট্রয়ের সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখেন এখন পয়েন্টটা কিন্তু এই যে আমার মানে এই জায়গাটা ঠিক থাকছে, বাকি জায়গাগুলো ডিস্ট্রয় হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি কোনো এলিমেন্ট অনেক সময় তৈরি করতে হয়, লাইক একটুখানি পার্সপেক্টিভ ভিউ দেওয়ার জন্য অথবা রিয়েল কোনো ফিল দেওয়ার জন্য আপনার এই শেয়ার টুলটা কাজে লাগতে পারে আর কি। ঠিক আছে, আর হচ্ছে রিশেপ টুল। রিশেপ টুলটা একটু দেখাই। লাইক এটা একটা লাইন, আমরা চলে গেলাম রিশেপ টুলে। এই যে দেখেন মানে একটা লাইনকে আমি মাউস দিয়ে ধরে যে কোনো ধরনের শেপে নিয়ে যেতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে রিশেপ টুলের মজাটা। এই যে দেখেন খুব ফ্লেক্সিবলি আমরা মুভ করতে পারছি। এখানে কোনো পেন টুলের ভার্টেক্স হ্যান্ডেল কোনো কিছুই দরকার হচ্ছে না, এটাই কিন্তু আমি কার্ভ করে ফেলতে পারছি। ওকে, তো মোটামুটি আজকে আমরা শেয়ার টুল পর্যন্ত দেখে ফেললাম, স্কেল, শেয়ার, রিশেপ টুল। ইনশাআল্লাহ আরেকটা ক্লাসে আমাদের টুলবারটা শেষ করে ফেলবো, ইনশাআল্লাহ আমরা ট্রাই করবো আর কি। ঠিক আছে, যেহেতু নেক্সট ক্লাসে আমাদের প্রিন্সিপাল নিয়ে আলোচনা নাই, সেই জায়গায় আমাদের একটু টাইমটা সেভ হবে, আশা রাখছি শেষ হয়ে যাবে।